দেখতো জামাতে ইসলামকে, এই তরুণরা কিন্তু সেটা দেখে না। এই তরুণদের জন্মই হয়েছে অনেক পরে, তারা বুঝ হওয়ার পরে দেখেছে যে বাংলাদেশে একটা দল রাজত্ব করে, সেটা আওয়ামী লীগ, এবং তারা দেখেছে জামাতে ইসলাম মার খায়, খুবই নিরীহ, এরা একটু মসজিদে যায়, এরা নামাজ পড়ে, এরা লুকিয়ে থাকে, আওয়ামী লীগ হওয়ার ভান করে। তো এরকম দেখেছে আওয়ামী লীগ সেজে তারা মাঝে মাঝে শেখ হাসিনার জন্য তালিও দেয়, তাই না, এগুলো দেখেছে। তো দেখে তারা ভেবেছে এত নিরীহ, এত ভালো, তো এদেরকে আমরা একটু ভোট দিলে কি হয়। এটা কিছু আসে যায় না, মানুষের মন কিন্তু বদলাতে থাকে। যে রিপাবলিকানরা দাসপ্রথা বাতিল করেছিল, সেই রিপাবলিকানরা পরে কিন্তু আবার তাদের যে রাজনৈতিক আচরণ সেখানে অনেক বেশি কনজারভেটিভ হয়ে গিয়েছে, এবং এইটা আসলে কোনো বিষয় না। কিন্তু যে জায়গাটাতে আপনারা বলছেন যে আওয়ামী লীগের ভোটাররা কই ভোট দেবে, আমি 3টা ভবিষ্যৎবাণী করি। এক হচ্ছে, বিএনপি যদি এনসিপির সঙ্গে সন্ধি করে তাহলে আওয়ামী লীগের ভোটাররা মোটেও বিএনপিকে একটা ভোটও দিবে না। এর কারণ হচ্ছে আওয়ামী লীগ এনসিপিকে মনে করে যে তাদের ক্ষমতা থেকে অপসারণের জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এনসিপি, কারণ তারা রাস্তায় আন্দোলন করেছে। ফলে বিএনপি যদি এনসিপিকে সিট দেয় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির বাক্সে ভোট দিবে না, সেগুলো জামাতকে দিবে। দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগের ভোটাররা দ্বিতীয় যে কাজটা করবে, তারা লোকালি সিদ্ধান্ত নিবে, যে এলাকায় আওয়ামী লীগের লোকের সাথে যে দলের বন্ধুত্ব আছে তারা সেইভাবে ভোট দিবে। তৃতীয় হচ্ছে, তারা কিছু প্রতিশ্রুতির ভিত্তিতেও ভোট দিবে। তারা চিন্তা করবে যে আমাদেরকে জিতলে পরে কে প্রোটেকশন দিবে বলেছে, কে আমাদেরকে মারবে না বলেছে, তাহলে তাদেরকে একটু দিবে। কিছু লোক দিবে আত্মীয়তার ভিত্তিতে, কারণ আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ক্রস রিলেশনশিপ আছে। এই দল দুটি একটা আরেকটার সঙ্গে অনেকভাবে জড়িত ছিল এক সময়। ফলে এদের একজনের সঙ্গে আরেকজনের বিয়ে শাদী, বন্ধুত্ব, এলাকাতে আত্মীয়তা, এগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যায়নি। ফলে এইভাবেও কিছু সিদ্ধান্ত হবে। আর এর বাইরে আরেকটা সিদ্ধান্ত হবে, সেইটা কি? সেইটা হচ্ছে, এই যে যারা ভোট দিচ্ছে না, এই যা বলা হচ্ছে না যে 30-35 ভাগ লোক বলেছে যে আমরা বলবো না কাকে ভোট দিব, এই বলবো না দলের মধ্যে কিন্তু অধিকাংশই আওয়ামী লীগের লোকজন। এই কারণে যে বলবো না, এই ভয় কাকে পেতে হচ্ছে? আপনার কি মনে হয় 20 থেকে 35 বছর বয়সীরা সবচেয়ে সাহসী অংশ এই সমাজের? তাহলে সে যখন বলে বলবো না, তার মানে এইখানে প্রচুর ভোটার আছে যারা আসলে একটু আওয়ামী ঘাসা। এখন এরা কি করবে? এরা হয় ভোট কেন্দ্রে যাবে না, আর যদি ভোট কেন্দ্রে যায় তাহলে এরা ওই রাজনৈতিকভাবে কিন্তু আওয়ামী লীগের পরিপক্কতা অন্যান্য লোকাল দলগুলির চাইতে একটু বেশি, কারণ এরা সারাক্ষণ এই পলিটিক্সের মাধ্যমে টাকা পয়সা কামিয়েছে গত 16 বছর ধরে। ফলে এদের কিন্তু এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে। এরা কি করবে জানেন? এরা ওই মুহূর্তে সিদ্ধান্ত নেবে যে তারা কাকে ভোট দিলে তাদের রাজনীতি ফেভারেবল হবে। ফলে আমি বলি আপনাকে, তারা যেটা করবে, যেখানে জামাতের অনেক শক্তিশালী ক্যান্ডিডেট আছে সেইখানে ওরা তাদেরকে হারাবে, কিন্তু যেখানে যে আমাদের দুর্বল ক্যান্ডিডেট আছে এরকম দু একটা জায়গায় তাদেরকে জিতাই দিবে। তারা মূলত একটা খেলবে বলে আমার ধারণা, এবং এই খেলাটা বন্ধ করতে পারা যেত যদি তারা প্রকাশ্যে থাকতো। প্রকাশ্যে যে থাকে না, তাকে আটকানো খুব কঠিন হয়। এটা তো আওয়ামী লীগ তাদের ক্ষমতা হারিয়ে প্রমাণ করেছে। সবাইকে গর্তে ঢুকিয়ে দিয়েছে, পরে গর্ত থেকে যেই বের হয়েছে মনে হয়েছে আমার ব্যাং, সবাইকে নিয়েছে, পরে নিজেরা গর্তের মধ্যে ঢুকে গিয়েছে। এই জন্য প্রকাশ্য রাজনীতি সবসময় ভালো, গোপনে থাকা কিন্তু ঝামেলা। ফলে কাউকে রাজনীতি করতে দেওয়াটাই ভালো, না করতে দিলে অসুবিধা হয়। কিন্তু এর মানে এই না যে আমি মনে করি যে আওয়ামী লীগকে আগামীতে ইলেকশন করতে হবে অথবা স্বৈরাচারকে ফিরে আসতে হবে বা স্বৈরাচারকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। আমি আপনাকে একটা জিনিস বলি, কেউ কাউকে নিষিদ্ধও করতে পারে না, পুনর্বাসিতও করতে পারে না। রাজনৈতিক দল সবসময় আসেও জনগণের সমর্থনে, যায়ও জনগণের সমর্থন হারিয়ে। এটাই হচ্ছে বলেন, আর সম্পর্কের স্থিতিশীলতাই বলেন, এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত এটার তদারকি করে থাকে। ফলে আমি পররাষ্ট্র উপদেষ্টার কথাই বিশ্বাস করব। আর এই যে হঠাৎ করে বলে দেওয়া, এই ধরনের ভবিষ্যৎবাণী করা, এইটা কিন্তু আসলে প্রেস উইংয়ের কাজ না। প্রেস উইংয়ের কাজ হচ্ছে প্রধান উপদেষ্টা এবং সরকারের যে বক্তব্য আছে, শুধু সেই বক্তব্যগুলি সুন্দর ভাষায় মানুষ বোঝে সেইভাবে আমাদের কাছে তুলে ধরা। ব্যক্তিগত মতামত যদি দেখেও তাহলে তো এটা হবেই। আমরা এর আগে দেখেছিলাম ভারতের সঙ্গে নাকি অনেক চুক্তি বাতিল করা হয়েছে, উপদেষ্টা বললেন যে না, সেরকম কিছু হয় নাই। আমরা শুনেছিলাম সব চুক্তি খতিয়ে দেখে সব বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা দেখলাম আদানির কাছ থেকে আরও বেশি বিদ্যুৎ কেনা হচ্ছে। আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে তথ্যগতভাবে ভ্রান্তি এড়ানোর জন্য অথবা সমস্যা এড়ানোর জন্য এই ধরনের মন্তব্য না করাই উচিত, যেহেতু এটি দুই দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনি একটি আদান প্রদানের বিষয়। সেক্ষেত্রে প্রেস উইং এই তথ্যটা পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে নিয়ে কিন্তু এটা প্রদান করার কথা, কিন্তু তারা সেটা না করে তাদের রিপ্রেজেন্ট করার কথা উপদেষ্টা মণ্ডলীকে এবং উপদেষ্টাকে, সেটা না করে তারা নিজের বক্তব্য দিয়ে দিচ্ছেন এবং পরে উপদেষ্টারা সেটার সঙ্গে তর্ক করছেন। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি আপনাকে শেষ সময়টুকু পুরোটুকু দিব বলে কয়েকটি প্রশ্ন জমিয়ে আপনার কাছে আসলাম। যে পরিস্থিতির কথা আপনি বলছেন, বিভিন্ন হিসেবের কথা বলছেন, যদি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে না পারেন আসলে তফসিলের আগে অথবা নির্বাচনের আগে, অনেকগুলো ইকুয়েশন তো আপনি বললেন, দলের কোনো ব্যাকআপ প্ল্যান আছে? নিশ্চয়ই আছে, এবং আমি বিশ্বাস করি আমাদের নীতি নির্ধারণী মহল যারা আছেন তাদের কাছে এই ব্যাকআপ প্ল্যান আছে এবং দল সেইভাবেই আগাবে। দেখুন, 17 বছরে তো নানানভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে ভেঙে ফেলার, ছতচ্ছিন্ন করে ফেলার।
আমরা তো প্ল্যান করে এগিয়েছি এবং অনেক সময় মনে হয়েছে যেটা অবিশ্বাস্য, দেশের বাইরে থেকে এত বড় একটি দলের নেতৃত্ব দেওয়া এবং এত বড় একটি দলকে পরিচালনা করা, সেটাও সফলতার সাথে আমরা করতে পেরেছি। সো এখন যেটুকু বাধা আছে আমার মনে হয় না সেটা খুব বড় হয়ে সামনে আসবে। নির্বাচন নিয়ে, ইলেকশন নিয়ে আপনি যে কনফিউশনের কথা বললেন, সন্দেহের কথা বললেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, সেটার জন্য বিএনপি যেহেতু এখন সবচেয়ে বড় দল, বিএনপির ব্যাকআপ প্ল্যান আছে? আমি বিশ্বাস করি আছে, কারণ যেহেতু চারপাশ থেকে এই আওয়াজটা আসছে এবং কেউ সরকারের কোনো কথা বিশ্বাস করছে না। আপনার ঠিক আগের প্রশ্নটি এটি ছিল তুষার ভাইকে, যে আমরা আসলে কার কথা, মানে জনগণ আসলে কার কথা বিশ্বাস করবে। সরকারের মহল থেকেই এত রকম কথা হয়, বিকজ ইট স্টার্টেড ফ্রম প্রধান উপদেষ্টার বলা যে 100 বছর মানুষ আমাকে ক্ষমতায় দেখতে চায় থেকে শুরু করে এই ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা, এক একবার এক এক কথা, এক এক উপদেষ্টার এক এক কথা, মানুষ তো কনফিউজড বটেই। তো যতক্ষণ পর্যন্ত না আসলে ঘটনাটি ঘটে যাচ্ছে, তার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের বলার কোনো উপায় নাই যে ঘটনাটি আসলে অমুক সময় ঘটতে যাচ্ছে। জি, এই নভেম্বর 2025-এ এসে বিএনপির কি মনে হয় সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি যদি নির্বাচনটা 5ই আগস্টের পরপরই, মানে 3 মাসের মধ্যে আদায় করে নিতে পারত, তখন বলটা আসলে বিএনপির কোর্টেই থাকতো? এখন আর বল আপনাদের কোর্টে নেই ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনার মনে আছে যখন 5ই আগস্টের পর প্রথম জনসমাবেশ করলো বিএনপি, সেখান থেকে কিন্তু বিএনপি বলেছিল 3 মাসের মধ্যে একটি নির্বাচন দিতে হবে, এবং তখন যেভাবে বিরোধিতার মুখে বিএনপিকে দল হিসেবে পড়তে হয়েছে, অ্যাজ ইফ বিএনপি জুলাই স্পিরিট তো ধারণ করেই না, জুলাই নস্যাৎ করবার জন্য এবং ক্ষমতায় যাবার জন্য বিএনপি উদ্গ্রীব হয়ে আছে। মুশকিলটা কি জানেন, আমরা পলিটিশিয়ানরা হয়তো যেটা ফোরসি করতে পারি সেটা সাধারণ মানুষের, কারণ তারা তো পলিটিক্সের ফিল্ডে নাই, ফিল্ডে না থাকলে তো স্বাভাবিকভাবেই আপনার পক্ষে 24 ঘন্টা একটা মানুষ যেটা চর্চা করছে সেই বিষয়টি যতটা ভালোভাবে উপলব্ধি করবে, যে মানুষটি হয়তো সেই বিষয়ের মধ্যেই নাই, তার অন্য কোনো পেশা আছে, অন্য কোনো জীবিকা আছে, তার পক্ষে তো সেটা বোঝা মুশকিল। সো তখন কিন্তু বিএনপিকে ভীষণ রকম সমালোচনার মুখে পড়তে হয়েছিল। জি, বেগম খালেদা জিয়ার সাথে আপনার বেশ কিছু ইমোশনাল মোমেন্ট আছে, আপনি দু একবার বলেছেন, একটি দুটি যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন। যখন আমাকে সংসদে সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত করা হয়, তারপরে আমরা 7 জন সংসদ সদস্য সুযোগ পাই ওনার সঙ্গে দেখা করবার। আমরা দুটো টিমে ভাগ হয়ে ওনার সঙ্গে দেখা করি। আমি যেদিন দেখা করতে যাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু অত্যন্ত কম কথা বলেন, উনি মৃদুভাষী, স্বল্পবাক, এবং ওনার উচ্ছ্বাস বা কষ্ট উনি কখনো এক্সপ্রেস করেন না। সেদিন আমি বলেছিলাম যে ম্যাডাম, আপনার দল করে আমরা সবাই এখন বড় বড় গাড়িতে করে আপনাকে দেখতে আসি, আপনি আছেন পিজির এই ছোট্ট ঘর, এবং সেই ঘরটার মধ্যে ফাতেমা ছাড়াও গোয়েন্দা সংস্থার 2 জন বা 3 জন মহিলা সেখানে ছিলেন। সো আমাকেও কথা বলতে হচ্ছিল, ওনার কানের কাছে মুখ নিয়ে উনিও কথা বলছিলেন। উনি এমনিতেই খুব ধীরে এবং নিচু স্বরে কথা বলেন, উনি আরও নিচু স্বরে কথা বলছিলেন, ছোট্ট একটা ঘর। তো তখন ওনার চোখে পানি, এবং আমিও কাঁদছিলাম, উনিও কাঁদছিলেন। আমাদের সময় শেষ হয়ে আসছিল এবং বারবার আমাদেরকে তাড়া দেয়া হচ্ছিল। উনি আমাকে যাবার আগে একটা কথা বলেন যে তুমি এত ভালো লেখো, এটা তো জানতাম না। আমি অবাক হয়ে সেদিন বুঝলাম যে আমি যে কলাম লিখতাম রেগুলার, প্রথম আলো, যুগান্তর, মানব জমিনে, উনি পড়তেন, ওনার কাছে যুগান্তরটা যেত, সেজন্য উনি যুগান্তরে আমার কলাম দেখেছেন। উনি বলেছেন তুমি বলো, কিন্তু তুমি যে লেখো এত ভালো, এটা তো আমি জানতাম না। ওনার ওখান থেকে বেরিয়ে এসে আমি কেবিন নাম্বার 612 একটা আর্টিকেল লিখেছিলাম যুগান্তরে। আমি জানি না উনি এটা পড়েছেন কিনা, পড়ার সুযোগ হয়েছে কিনা। ওনার ঘরে কোনো টিভি দেয়া হয়নি, ওনাকে শুধু একটাই পত্রিকা দেয়া হতো, সম্ভবত যুগান্তর। এর বাইরে ওনার মানে বাইরের পৃথিবীর সঙ্গে কিংবা রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই সময়টা উনি কিছুই কোনো কিছুর মধ্যে উনি ছিলেন। এবং তখনই আমি লক্ষ্য করি, কারণ আলিয়া মাদ্রাসা এবং জেলখানার ভেতরে সলিটারি কনফাইনমেন্টে যখন ওনাকে পুরনো ঢাকার কারাগারে নেওয়া হলো, তখনও কিন্তু ওনার হাত এভাবে ফুলে যায়নি, বা ওনার ফিজিক্যাল মুভমেন্টটা এরকম ছিল না। আমি বারবার বলেছি যে মানুষটি গাড়িতে হেঁটে উঠে উনি কারাগারে গেছেন, সেই মানুষটি কেন হুইল চেয়ার হয়ে গেল। এবং যখন পিজিতে আমি ওনাকে দেখতে গেলাম,
উনি তখন আরো অনেক ফ্র্যাজাইল হয়ে গেছেন, আরো অনেক ভঙ্গুর। ওনার চাইলেও নতুন বিএনপি তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নিতে তিনি বাধ্য হন, এবং ওই সময় কিন্তু জনগণ বেছে নিয়েছে যে কে নেতা হবে, কে নেত্রী হবে, এবং শেষ পর্যন্ত বিএনপির মূল ধারায় টিকে গিয়েছে। এরপরেও কিন্তু আপনি দেখবেন আওয়ামী লীগ এবং বিএনপির বিভিন্ন সময়, যেহেতু বড় দল, সেখানে নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু দলের সদস্যবৃন্দ, সাধারণ সদস্য যারা, তারা এবং জনগণ, এই দুই পক্ষ যাকে নেতা হিসেবে চায়, শেষ পর্যন্ত তিনি নেতা হিসেবে থাকতে পারেন। ফলে যদি কোনো বিদেশিরা এই চেষ্টাটা করেন, তাহলে আমি বলবো বিদেশিরা অতীত বিভিন্ন দেশে এই কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, এইখানেও ব্যর্থ হবেন, কিন্তু মাঝখানে জনগণকে অনেক খেসারত দিতে হবে। আর দ্বিতীয় যে জায়গাটি, সেটি হচ্ছে যে এইরকম কোনো একটি খবরাখবর যদি তাদের কাছে থেকেই থাকে, তাহলে একই ঘটনা, যে কোথা থেকে এই খবরগুলি পাওয়া যাচ্ছে, কারা এটা বদলাতে চাচ্ছেন, এই বিষয়গুলো আমাদের জন্য জানা দরকার। তবে এই কথা ঠিক, যেটা একটু আগে মুস্তাফা ফিরোজ বলেছেন, যে এই ধরনের অবস্থায় কিছু কিছু মহল আছেন, তারা সবসময় সুযোগ নিতে চান, কারণ তারা তো আর জনসমর্থন নিয়ে, জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় আসবেন না, নির্বাচনও করবেন না, অথবা নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। সুতরাং তারা চান যতভাবে পারা যায় নানান রকম কলা কৌশল করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে, অথবা নিজেরা ক্ষমতার ভাগ পেতে। এই বিষয়টা কিন্তু আমরা আগেও দেখেছি, বাংলাদেশের রাজনীতিতে চেষ্টা হয়েছে, এবং এই চেষ্টা যারা করেছিলেন তারাই সবচেয়ে নিরাপদে আছেন। কিন্তু সবসময় আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন সময় সরকার বদল হয়েছে, কিন্তু যারাই চেষ্টাগুলি করেছেন তারা আবার দেখা যায় সরকার বদল হলে বিভিন্ন জায়গায় উঠে পড়েন, নানান রকম ভাবে সমঝোতা করে ফেলেন, অথবা বিদেশে কোথাও চলে যান, সেখানে নিরাপদে থাকেন। তাদের খুব একটা কিন্তু ক্ষয়ক্ষতি হয় নাই কখনো, ফলে তারা ভালোই আছেন। ফলে তারা যদি ওরকম চেষ্টা এখনো করেন, করতে পারেন, এটা খুব অস্বাভাবিক কিছু। তারা ভবিষ্যতে ভালো থাকবেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, তারেক রহমানের পোস্টের শেষ লাইন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। রাজনৈতিক পরিস্থিতি কি বিএনপির অনুকূলে নেই? যদি নাই থাকে, সেটা কারা নিয়ন্ত্রণ করছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের টানেলের অন্ধকারের শেষ লাইটটা যদি আমরা চিন্তা করি, সেটা এই মুহূর্তে বিএনপি এবং বিএনপির নেতৃত্বে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তান জনাব তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এবং এটা বারবারই গত ৩-৪ দিন ধরে এটাই বাংলাদেশের একমাত্র খবরে পরিণত হয়েছে। এবং যেহেতু দলের দায়িত্ব 2018 সাল থেকে এখন পর্যন্ত 25-এর শেষ পর্যন্ত জনাব তারেক রহমানের হাতেই আছে, সুতরাং যারা চায় না যে বাংলাদেশটা একটা স্থিতিশীলতার দিকে যাক, যারা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ঘটুক, যারা চায় না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক, যারা চায় না বাংলাদেশের রাজনীতি যেই গণতান্ত্রিক পথযাত্রা শুরু করেছিল 90-এর দশকে, হোঁচট খেয়েছে ডেফিনেটলি, কিন্তু সেখান থেকে আবার উঠে দাঁড়াক, এবং যারা চায় বাংলাদেশটি আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক, তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছেন জনাব তারেক রহমান। সো জনাব তারেক রহমানের থ্রেটটা কেবলমাত্র যে দেশের ভেতরেই আছে তা নয়, দেশের বাইরেও তার জন্য নানান রকম থ্রেট আছে। আমাদের উপমহাদেশের রাজনীতির দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব ইন্দিরা গান্ধীকে অ্যাসাসিনেট করা হয়েছে। তার পুত্র রাজীব গান্ধী যখন নির্বাচনের আগে তিনি যখন একটা জনসভায়, পথসভায় যাচ্ছিলেন, তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তাকে মালা পরাতে বা প্রণাম করতে যেই নারী চাচ্ছিলেন, তাকে তিনি আসতে দেন, এবং তার ফলশ্রুতি আমরা দেখেছি তাকে হারাতে হয়েছে ভারতের রাজনীতি থেকে। আমরা দেখেছি বেনজির ভুট্টোর পরিণতি। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজনের কেউ কিন্তু তাদের রাজনৈতিক জীবন শেষ করতে পারেন নাই, মধ্য অবস্থাতেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের এই উপমহাদেশের রাজনীতি, এবং এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, ইমরান খানের অবস্থা কি আমরা জানি না, এটা নিয়ে নানান রকম কানাঘুষো আছে, কিন্তু আসলে ওনার কি অবস্থা উই ডু নট নো, নানান রকম কথা শোনা যাচ্ছে। সেই জায়গা থেকে আপনি যদি দেখেন, বাংলাদেশের রাজনীতি জনাব তারেক রহমান এখন আর কেবলমাত্রই বিএনপির কাণ্ডারি বা কেবলমাত্রই বিএনপির দলের প্রধান হিসেবে যদি আমরা দেখি, আমরা ভুল করব। তিনি বাংলাদেশের প্রগ্রেসিভ পলিটিক্সের, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ধারার, এবং তিনি বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না, সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশের রাজনীতিটি করতে পারবেন কিনা। সুতরাং তার দেশে ফিরে আসবার প্রশ্নটি কেবলমাত্র তার একক ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা তার ভীষণ রকম অসুস্থ স্বাস্থ্য সংকটে থাকা মায়ের
মায়ের পাশে তার দাঁড়ানোর চেয়ে অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য, বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। জি মুস্তাফা ফিরোজ, বিবিসির যে রিপোর্টের কথা বলছিলাম সেই রিপোর্ট বলছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করার কথিত উদ্যোগ বাংলাদেশের রাজনৈতিক মহলে -2 ফর্মুলা হিসেবে পরিচিত। সেই রিপোর্টে মহিউদ্দিন আহমদ বলছেন -2 নিয়ে যত কথা বলি না কেন তখন আসলে এজেন্ডা ছিল -4। সেটা ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া। এর মধ্যে মাইনাস হয়ে গেছে শেখ হাসিনা পরিবার, বাকি অর্ধেকের মধ্যে খালেদা জিয়া অসুস্থতার কারণে নিষ্ক্রিয়, ফলে বাকি থাকলেন তারেক রহমান। তবে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা শেষ পর্যন্ত -4-এ গড়ায় কিনা সেটি সময়েই জানা যাবে। -4-এর আশঙ্কা দেখেন কিনা মোস্তফা ফিরোজ? না, সেই আশঙ্কাটা তো আমি উড়ায়ও দিচ্ছি না, কারণ যেখান থেকে খবরগুলো আসছে এবং তারেক রহমানের স্টেটমেন্টের মধ্য দিয়ে কিন্তু সেটা কিন্তু পরিষ্কার, তিনি ইঙ্গিতও দিয়েছেন। সেই ইঙ্গিত থেকেই বিশ্লেষণ চলে, যেহেতু সুনির্দিষ্ট তথ্য দেখেন জয়ও কিন্তু আজকে দূরবর্তী অবস্থান থেকেও বলতে পারেননি যে কারা দ্বারা, সেই আন্তর্জাতিক মহল কারা, সেখানে তিনিও কিন্তু বলেননি। তারেক রহমান ইঙ্গিত দিয়েছেন, একই ব্যাপার। তো আমরাও কিন্তু যেটাই বলি না কেন সবই আকারে ইঙ্গিত দিয়ে বলবো। তবে নিশ্চয়ই এই খেলা তো সেই 1-11 থেকেই শুরু হয়েছে, -2 ফর্মুলা, -2-র সাথে -4, মানে মোট কথা দুটি প্রধান রাজনৈতিক দলকে কেন্দ্র করেই এই ফর্মুলাগুলো আবর্তিত হচ্ছে। তো দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই ফর্মুলার একটা অংশ, যেমন আওয়ামী লীগ নিজেই এটা বরণ করে নিয়েছে, নিজেই এমন একটা শাসন ব্যবস্থা চাপিয়েছে যে সেই শাসনের এমন পতন ঘটেছে যে সেখান থেকে আর কেউ যে তাকে তুলে নিয়ে আসতে পারবে সেই অবস্থাটা রাখেনি। তো বিএনপি খুব কেয়ারফুলি, যেটা আমাদের ব্যারিস্টার আপা বলছিলেন, যে একটা মধ্যপন্থা পথ নিয়ে তারা এগোচ্ছে, এবং এটাও কিন্তু বিপজ্জনক। কারণ এটার বিপজ্জনক আমরা গত 1 বছরের দেখলাম, নানা রকম শক্তি, মব কেন্দ্রিক যে শক্তিগুলো চেপে বসছে, এবং আরও অনেকগুলো শক্তি তার সাপোর্টে আছে যারা কিন্তু আসলে নির্বাচন চায় না। যখনই নির্বাচন চাইবে না, যখনই মনে করা হবে যে সংস্কার চলতে থাকুক, এটা হোক ওইটা হোক, তখনই বুঝবেন যে এখানে